হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ টক্স। লাইফ টক্স যেহেতু দীর্ঘদিন ধরেই টপার টক্স বা এক্সাম টক্স আর তার অস্তিত্বটা নেই, বরং লাইফ টক্স নাম হয়েছে। সুতরাং লাইফ টক্সে এটা স্বাভাবিক যে আমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এই লিবার্টিটা থাকার ফলে এই চ্যানেলে কখনো কখনো আমরা ব্যাক বেঞ্চার্স টক্স করতে পারি, কখনো কখনো লিটারেচার টক্স করতে পারি, কখনো কখনো মুভিজ টক্স করতে পারি, বিভিন্ন বিষয়। এবং যেহেতু মুভি আমার জীবনের একটা খুব বড় অংশ জুড়ে থাকে, বিকজ আই এম সাচ আ মুভি বাফ যে আমার ক্ষেত্রে মনে হয় যে মাঝে মাঝে মুভি রিলেটেড এক্সপিরিয়েন্সেসগুলোকে এই চ্যানেলের মধ্য দিয়ে শেয়ার করা। নেবার যে আমি নট আ লাইক ইউটিউবে ব্লগ করে মুভি রিভিউ করবো এরকম আমার উদ্দেশ্য নেই। তার জন্য আলাদা মানুষরা রয়েছেন, উই শুড রেসপেক্ট দেম, এবং তাদের ভিডিও দেখতে আমার ভালো লাগে। বাট when it comes to movies, particularly Indian movies, আমার মনে হয় এই সময়টাতে দাঁড়িয়ে আমাদের একটু যদি রেট্রোস্পেক্ট করি 2024-কে, তাহলে ভারতীয় চলচ্চিত্রে কিন্তু 2024টা যথেষ্ট সিগনিফিক্যান্ট ইয়ার। এই বছরে আমরা প্রচুর প্রচুর মানে হিউজ গ্রসিং কিছু মুভিজকে দেখেছি, এবং তার পাশাপাশি বেশ কিছু মিনিংফুল ইন্ডিয়ান মুভিজকেও কিন্তু দেখেছি। আমার যে লিস্ট আমি শেয়ার করতে চলেছি, অর্থাৎ টপ 10 ফেভারিট মুভিজ অফ মাইন ইন 2024 ইন্ডিয়ান মুভিজ, কেবলমাত্র আজকের এপিসোডে এখানে খুব হাই গ্রসিং কোনো মুভিকে আমি দেখতে পাচ্ছি না যতটুকু আমার নলেজ রয়েছে। বাট ডেফিনেটলি কিছু মিনিংফুল, কিছু লাইফ চেঞ্জিং বা লাইফ রিডিফাইনিং কিছু মুভিজকে, যেটা আমার মনে হয়েছে যে 2024 যথেষ্ট একটা রিচ ইয়ার ছিল। ওভারঅল যদি ভারতবর্ষকে আমরা দেখে থাকি, তাহলে 2024-এর কন্ট্রিবিউশন কিন্তু ইন্ডিয়ান ফিল্মকে আপলিফট করার ক্ষেত্রে একটা অনবদ্য জায়গায় রয়েছে। তা বেশি দেরি না করে শুরু করছি। এবং এই ভিডিওটাকে আমি খুব লম্বা করতে চাই না, এই কারণেই যে মানুষ যারা এই ভিডিওগুলোকে দেখেন তারা মূলত নামগুলো শুনবার জন্য অপেক্ষা করে থাকেন। তাই আমি ক্রিটিক্যাল কোনো রকম অ্যানালিসিসে যাচ্ছি না, মুভির নাম এবং এক দু কথা তার সঙ্গে যুক্ত করে এই ভিডিওটাকে আমরা শেষ করার উদ্দেশ্যে থাকবো। এবং মুভিতে মোটামুটি আমি 10টা মুভি বলেছি। আমি একটা সিরিয়াল মেনটেন করে বলছি, বাট এই সিরিয়ালটা মানে বানানোর জন্য হয়তো আমি অতটা বেশি সময় নিইনি। এটা আমার সম্পূর্ণ মনে হয়েছে এটাকে একটু এদিক ওদিক করলেও কোনো অসুবিধে হবে না। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা মুভির রিওয়াচ ভ্যালু রয়েছে, বারংবার দেখা যেতে পারে এমন কিছু মুভি আজকে আমরা আলোচনা করছি। তা আমরা প্রথমেই যে মুভিটাকে নিয়ে আলোচনা করছি সেটা আমার নাম্বার 10 মুভি। নাম্বার 10 মুভি আমার খুব প্রিয় এক অভিনেতা, অজয় দেবগন অভিনীত ময়দান। সৈয়দ আব্দুর রহিম, যাকে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচ বলে সম্মান দেওয়া হয়, কিন্তু হয়তো তিনি একটা ফরগটেন হিরো। তাকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা আজকে করি না। সেই সৈয়দ আব্দুর রহিমের কোচিংয়ে, তার তত্ত্বাবধানে ভারতবর্ষের যে ফুটবলের জেনিথটা, সেই গ্লোরিটাকে পেয়েছিল। কিন্তু আজকের ডেটে 60 বছর পরে তিনি আমাদের নজরে, আমাদের পুরো ভারতবর্ষের মানুষের স্মৃতির থেকেই হয়তো অনেক দূরে চলে গেছেন। বাট অজয় দেবগন খুব মিনিংফুল মুভিজকে সিলেক্ট করে থাকেন মাঝে মাঝেই, যদিও তার বেশ কিছু মুভি সিলেকশন নিয়ে আমার অনেক সময় ডাউট থেকে যায়। বাট আনডাউটেডলি হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টার্স অফ ইন্ডিয়া ইন দ্য প্রেজেন্ট ডে। তার যে মুভি সিলেকশন, তার যে ফিল্মোগ্রাফি, এগুলোকে দেখলে বোঝা যায় যে এক সময়কার সেই প্ল্যাটফর্ম করা, ফুলর কাটে করা এই ধরনের মুভিগুলো করার থেকে, তারপরে জিগার থেকে তারপরে ওই মানে জিগার ধরনের মুভি করা, সেখান থেকে আজকের ডেটে মানে অজয় দেবগনের যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনটা সত্যি রোমহর্ষক এবং স্যালিউট। যে এরকম একটা টপিককে বেছে নেওয়া এবং তাতে অভিনয় করা এবং অনবদ্য অভিনয় করে সৈয়দ আব্দুর রহিমের চরিত্রকে ফুটিয়ে তোলা। স্যালুট অজয় দেবগন, যে আমার খুব প্রিয় এক চরিত্র এই সৈয়দ আব্দুর রহিমকে নিয়ে একটা ছবি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ছবিটার লেংথ একটু বেশি, ছবিটার লেংথ এবং পার্শ্ব চরিত্রদের অভিনয় মাঝে মাঝে অত্যাভিনয় মনে হয়েছে। ওভারঅল ইটস আ ওয়ান্ডারফুল মুভি। একটু যদি এডিটিং ভালো হতো, আর একটু যদি কালার টেক্সচারটাকে যদি একটু চেঞ্জ করা হতো, খুব গ্লুমি লাগে মাঝে মাঝে, কিছু জায়গাতে হয়তো আর একটু কালারফুল হতে পারতো। বিশেষ করে ইন্ডিয়ান ভিক্টরিজ যে মোমেন্টসগুলো রয়েছে, সেই মোমেন্টসগুলোকে আরেকটু কালারফুল করা যেতে পারতো। মুভিটার যে এন্ডিংটাতে যে ট্রিবিউটটা দেওয়া হয়েছে, সেই ট্রিবিউটটা অসাধারণ। ওভারঅল অসাধারণ মুভি, একটু এডিটিং করা যেতে পারতো, এটা মুভিটার একমাত্র আমি ফল্ট পেয়েছি। এরপরে
আটম এটা একটা মার্ভেল বলবো, আজকালকার মুভির জগতে একটা মার্ভেল, যে আমাদের দুনিয়ায় এখনো কতটা এই দুনিয়া মেল শভিনিস্ট কতটা, এবং তাতে আমাদের নারীদের জায়গা ঠিক কতটা, এবং অ্যাকচুয়ালি নারীদের প্রতি জাস্টিস কি তাদের ঠিক করা হয়ে থাকে, এই মুভিটি এই প্রশ্নটিকে আমাদের সামনে তুলে ধরে। অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে একটা থিয়েটার গ্রুপের একটি রাতের ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন আমাদেরকে জন্ম দিয়ে যায়। তারপর আমরা প্রত্যেকটা মানুষের দুর্বলতা বা তাদের ভালনারেবিলিটিগুলোকে দেখতে পারি, এবং হিউম্যান সাইকির বিভিন্ন দিকগুলোকে আমরা জানতে পারি এই মুভিটার মধ্য দিয়ে। এই মুভিটার মধ্যে আমি ফ্রান্স বা জার্মানি এই ধরনের বা স্পেন, এদের যে হিউম্যান ড্রামাগুলো রয়েছে তার অনেকটা মিল খুঁজে পেয়েছি। এবং প্রথমত তো 12 অ্যাংরি মেনের একটা প্রভাব ছবিটার মধ্যে রয়েছে, কিন্তু বইটার যে মানে মুভিটা, বই আমি বারংবার মুভিকে বলে থাকি, এবং এই প্রশ্নটা আমার সম্ভবত মনে পড়ছে সত্যজিৎ রে একেই বলে শুটিংয়ের মধ্যে বলেছিলেন যে বাঙালিদের স্বভাবে কিন্তু এই যে বই, তিনি বলেছিলেন যে বাঙালি কবে থেকে মুভিকে, ছবিকে, চলচ্চিত্রকে বই বলা শুরু করলে এটা আমি জানি না, বাট যাই হোক আমরা মুভিকে মাঝে মাঝে বই বলবো, যারা বিশেষ করে মুভির পোকা। যাই হোক, আটটাম এরকমই একটা অদ্ভুত একটা সিনেমা যেটা তোমাকে ভাবাতে বাধ্য করবে, এবং সিনেমাটা শেষ হয়ে যাবার পরেও বহু প্রশ্ন মনের মধ্যে থেকে যাবে। একটা ওপেন এন্ডেড মুভি যেটাকে নিয়ে যথেষ্ট অ্যানালিসিস এবং চিন্তনের প্রয়োজন রয়েছে এই মুভিটাকে উপলব্ধি করবার জন্য। আত্মাম আমার চোখে ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভিজ অফ দিস ইয়ার। এরপরে আমার পছন্দের একটা সিনেমাতে চলে আসছি, এবং দিস ইজ অ্যাবসোলুটলি ডিফারেন্ট, দিস ইজ অ্যাবসোলুটলি ডিফারেন্ট। ইট হ্যাজ রিডিফাইন্ড অ্যাকশন ইন ইন্ডিয়ান মুভিজ। ऐसे कौन मारता है, ভিলেন হিরোর সম্পর্কে বা সে যেরকমভাবে মেরেছে তার সাকরেদদেরকে, সেটা দেখে ভয়ার্তভাবে এইটা বলছে, ऐसा कौन मारता है। এতটাই ভায়োলেন্স দেখিয়েছে। অনেকে সিনেমাটিকে ভিয়েতনামিজ যে বিখ্যাত মুভি রয়েছে রেইডের সঙ্গে তুলনা করেছেন। রেইড ভিয়েতনাম কি ইন্দোনেশিয়া, হয়তো ভিয়েতনাম হতে পারে। রেইড এবং রেইড রিডেমশন দুটো পার্ট দেখেছিলাম, এবং অনবদ্য লেগেছিল। মানে জাস্ট কোনো লম্বা কোনো গল্প নেই। সেকেন্ড পার্টটা যদিও বেশ কিছুটা বড়, প্রথম পার্টটা একদম ছোট। যাক, মানে খুব কোনো লম্বা গল্প নেই, কিন্তু একটা অ্যাকশনের সিকোয়েন্স, এবং সেই সিকোয়েন্সটাকে ইলাবোরেট করা, এবং হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটকে দেখানো। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। রেইড রিডেমশন বা রেইড দুটোই দেখা যেতে পারে, বাট সেটাকে ইন্ডিয়ান পার্সপেক্টিভে অনেকেই তুলনা করছেন এটার সঙ্গে রেইডের, বাট অ্যাকচুয়ালি দেখো দুটোর কমপ্লিটলি ডিফারেন্ট মুভিজ, এবং এর যে প্রেমিসেসটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং ভারতের ছবিতে আমরা এই যে কিছু মুভিজকে আমরা দেখেছি, মানে তারা সেলফ প্রোক্লেইমড ভায়োলেন্ট মুভিজ বলে, অ্যানিমাল ট্যানিমাল ধরনের মুভিজগুলো, ঠিক আছে, দোজ আর বেসিক্যালি কমার্শিয়াল সাকসেসের জন্য ভায়োলেন্স। সেখানে ভায়োলেন্স মানে কমার্শিয়াল, আননেসেসারি ভায়োলেন্স। এক্ষেত্রে দ্য স্ক্রিপ্ট ডিমান্ডেড ভায়োলেন্স, দ্য স্ক্রিপ্ট ডিমান্ডেড গোর, এবং দ্য ডিরেক্টর জাস্টিফাইড, দ্য অ্যাকশন ডিরেক্টর জাস্টিফাইড, অ্যান্ড দ্য অ্যাক্টার্স জাস্টিফাইড। খুব অপরিচিত বা খুব কম পরিচিত কিছু মুখকে নিয়ে এনে এরকম একটা টান টান থ্রিলার বানানো, অ্যাকশন থ্রিলার বানানো, আই থিঙ্ক ইট হ্যাজ রিডিফাইন্ড ইন্ডিয়ান মুভিজ। ভবিষ্যতে যত ভারতবর্ষে অ্যাকশন মুভিজ দেওয়া হবে, এবং তারা যখন ক্লেম করবেন যে আমরা বিশাল অ্যাকশনের, বিশাল গৌরি ভায়োলেন্ট মুভি বানিয়েছি, তারা একবার কিলটা তাদেরকে একবার দেখতে বলবো। এবং ইটস নট ফর দ্য উইক হার্টেড ওয়ান্স। কিছু সিন রয়েছে যেটা আমার মনে হয় যে খুব উইক হার্টেড ওয়ান্সদের জন্য নয়। সুতরাং বাচ্চাদের এই সিনেমাটা দেখা উচিত না, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ এক্সেসিভ ভায়োলেন্স ইন দিস মুভি। হোয়াট এভার ইট ইজ, আমি সেই গোড়া ক্রিটিকদের মতন নই যে অ্যাকশন থাকলে, একটু কমার্শিয়াল অ্যাঙ্গেল থাকলে সেই মুভিকে পাতে দেওয়ার মতন বলবো না। ইটস অ্যাবসোলুটলি অ্যান এনজয়েবল রাইড। পুরো একটা ট্রেন জার্নি নিয়ে, এবং সেই ট্রেন জার্নির মধ্যে অনেক ফল্ট আছে, যে এত বড় একটা ট্রেনের মধ্যে ট্রেন জার্নিদের মাঝে মাঝে রিয়াকশনগুলোকে একটু ফোর্সড মনে হয়, বাট দিস মুভি ইজ নট উইদাউট ইটস ফ্লজ। Even then, it's an action masterpiece, and you have to watch this if you are an action movie fan. তাহলে তোমাকে এটা দেখতেই হবে এই মুভিটা, ইফ ইউ আর অ্যান অ্যাকশন মুভি ফ্যান। এবং আমি পুরোপুরি এই বইটাকে, মানে মুভিটাকে আবার বলছি যে দুবার দেখেছি, দুবারই আমার মনে হয়েছে যে আই এনজয়েড ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অফ দ্য মুভি। এরপর চলে আসছি আমাদের সাউথ ইন্ডিয়ান ছবি। কখনো কখনো
আমরা দেখেছি যে transcends the boundary of international borders and culminates at the height of something which cannot be called pan Indian. It should be called international. So much is the value of those movies, or so much great is the making of those movies. দ্য গোট লাইফ, দ্য গোট লাইফ এরকমই একটা ছবি, যে ছবিটা দেখবার সময় আমি শিহরিত হয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম, অনবদ্য অভিনয়, এবং সেই সঙ্গে এরকম যে একটা এরকম বড় মাপের যে চিন্তা করাটা, এরকম একটা স্ক্রিন প্লে, এরকম সিনেমাটোগ্রাফি ভারতীয় সিনেমাতে সম্ভব কিনা, ইভেন উইথ আ ভেরি মানে নট ভেরি হিউজ বাজেট, তাই না? তাহলে একটা ছোট স্টোরি এবং এতটা কম কথোপকথন রয়েছে, অর্থাৎ মানুষের যে ফেশিয়াল এক্সপ্রেশনস, মানুষের তার যে চোখের কথা বলা, তার যে অসহায়তা, তার যে সিচুয়েশন কিভাবে তাকে ইমপ্রিজন্ড করে রেখেছে, সেখান থেকে বেরিয়ে আসার বাসনা, এরকম একটা সার্ভাইভাল স্টোরি হলো এই দ্য গোট লাইফ। দ্য গোট লাইফ এগেইন হ্যাজ রিডিফাইন্ড ইন্ডিয়ান মুভি, এবং ভারতীয় ছবিকে বিশ্বের চলচ্চিত্রের দরবারে আজকের ডেটে, ইদানিংকালে আমরা মাসে ফিল্মের নামে অ্যাকচুয়াল ফিল্ম মেকিংকে অনেক সময় হারিয়ে ফেলি বা উপেক্ষা করে থাকি, বাট ইট হ্যাজ ডান দ্যাট জব, যে ভারতীয় ছবিকে বিশাল বড় একটা জায়গা দিয়ে দিয়েছে। You have to watch Goat Life for its actors, you have to watch Goat Life for its direction, you have to watch Goat Life for the cinematography. It's wonderful, mesmerizing, and it's a tearjerker at times. The Goat Life is the sixth ranker in this list. Next, I'm coming to another movie which I recently watched, Avesham. ফাহাদ ফাজিলের আমরা অনেকেই ফাহাদ ফাজিলের ফ্যান রয়েছি, এবং ফাহাদ ফাজিলকে আমরা বিভিন্ন কমার্শিয়াল মুভিজগুলোতে দেখি, বাট হি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর, হি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্টর বিয়ন্ড এনি ডাউট। হি ইজ অ্যান এন্টারটেইনার। এনার সঙ্গে আমাদের যে মেইন স্ট্রিম বলিউড ছবির মনোজ বাজপেয়ীর অনেকটা মিল আমার মাঝে মাঝে মনে হয়, যে হি হ্যাজ দ্য এবিলিটি টু টেক এনি মুভি অন হিজ শোল্ডার, তাই না? এবং যে কোনো মুভি তার 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 উপরে কিন্তু উতরে যেতে পারে, এতটাই তার ট্যালেন্ট, এতটাই তার ভার্সেটিলিটি, এতটাই তার উইথ অফ এক্সপ্রেশনস, তার অ্যাক্টিং জিনিয়াসটা, এটাকে আমরা শুধুমাত্র কয়েকটা ডেফিনিশনসের মধ্য দিয়ে আটকে রাখতে পারবো না। ফাহাদ ফাজিল ইজ সাচ আ পার্সোনালিটি, এবং এই ধরনের একটা মানুষ, তিনি যখন তার একটা এমন ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকেন যেখানে তিনি হবেন মেইন প্রোটাগনিস্ট, এবং তিনি একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টারকে প্লে করছেন, যিনি হি ইজ বেসিক্যালি একটা বিশাল বড় গ্যাংস্টার, বাট গ্যাংস্টার উইথ সার্টেন ভালনারেবিলিটিস, গ্যাংস্টার যে এমনি মারামারির সময় অন্য কাউকে মারে না, কারণ সে তার মাকে এক সময় কথা দিয়েছিল যে হাতে অস্ত্র দেবে না। গ্যাংস্টার যে তিনটে ছেলেকে খুব ভালোবাসে, এবং সেই তিনটে ছেলে এমন সমস্যাতে পড়ে তার কাছে আসে, এবং সে ছেলেগুলোকে পুরো একদম মাথায় তুলে রাখে। দ্যাট মুভি ইজ আ রায়ট, it's a riot, it's massive. You will enjoy each and every single moment of this 2.5 hour long film. প্রত্যেকটা মুহূর্তে এন্টারটেনমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে আনন্দ, প্রত্যেকটা মুহূর্তে ফুর্তি। লাইফে আমাদের বহু দুঃখ কষ্ট সমস্যা রয়েছে, সেখান থেকে আমাদেরকে একটু এসকেপ করবার জন্য, একটু পালিয়ে যাওয়ার জন্য, একটু নতুন কিছু আস্বাদনের জন্য প্রয়োজন চলচ্চিত্রের বা ভালো ছবির, ভালো লেখার। আবিশাম এরকম একটা হার্ট ওয়ার্মিং মুভি হুইচ ট্রান্সপোর্টস আস টু আ ডিফারেন্ট ওয়ার্ল্ড, অনেকটা 3 ইডিয়টসের মতো, একেবারেই ডিফারেন্ট, দুটোর মধ্যে কোনো রকম সিমিলারিটি নেই, বাট দ্যাট ফিল গুড ফ্যাক্টর ইজ লাইক 3 ইডিয়টস। 3 ইডিয়টসের লেভেল হয়তো আমি এই আবেশামকে দিতে পারবো না, বাট ডেফিনেটলি আবেশাম তার নিজস্ব একটা জায়গা রয়েছে, অ্যান্ড তার সঙ্গে ফাহাদ ফাজিলের অ্যাক্টিং, তার ক্যারিশমা, ওই যে একটা বারের মধ্যে তার সিনটা, যে একটা চিৎকার করছে এবং পুরো বারটা ও লাফিয়ে মারতে আসছে যার বিরুদ্ধে সে চিৎকার করছে, এবং তার যে প্রেজেন্স অসাম। মানে আমি সিনেমাটা দেখে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে প্লিজ রেকমেন্ড মি মোর আননোন মুভিজ অফ ফাহাদ ফাজিল। আমি তো IMDb থেকে লিস্টটা বের করে নিয়েছি, বাট আই ডু নট নো যে কোনটা খুব ভালো হতে পারে।
হি ইজ গ্রেট, হি ইজ জাস্ট গ্রেট। আমরা মানে এমনি কমার্শিয়াল মুভিসগুলোর মধ্যে একটা দেখে থাকি তাকে, বাট এই ধরনের মুভিতে উনি অনেকটা লিবার্টি পেয়ে থাকেন এবং সেক্ষেত্রে হি জাস্ট ডাজ জাস্টিস টু দ্য রোলস। এরপরের ছবিটা আরেকটা বলিউডের ভেরি হার্ট ওয়ার্মিং ছবি, খুব মাটির গন্ধ মাখা আর্দেন একটা ছবি, লাপাতা লেডিজ। একসঙ্গে একটা এই যে কাস্ট সিস্টেম, আমাদের সুপারস্টিশনস, উইমেন এম্পাওয়ারমেন্ট, আমাদের যে মেল শভিনিজম, আমাদের সমাজে পতি পত্নী স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটাকে বাইরের দুনিয়া কি চোখে দেখছে, এই সব কিছুকে একটা সুন্দর ছোট্ট একটা সুন্দর মিষ্টি একটা গল্পের মোড়কে কিরণ রায় করতে পারতেন। লাপাতা লেডিস হয়তো অস্কারের জন্য সিলেকশনটা ঠিক ছিল না, বিকজ ইটস ইন্ডিয়ান। অস্কার কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। গোট লাইফ কুড হ্যাভ বিন আ বেটার চয়েস, গোট লাইফ কুড হ্যাভ বিন আ বেটার চয়েস। কিন্তু একটা ব্যাপার যে গোট লাইফের মতন মুভিজ হলিউডে বা ইন্টারন্যাশনাল মুভিজের ক্ষেত্রে আমরা পেয়েছি। গোট লাইফ নভেল এই কারণে যে ভারতবর্ষে গোট লাইফের মতন মুভি তৈরি হয়নি, বাট ইন্টারন্যাশনালি হয়তো গোট লাইফের মতন ছবি অনেক আগে তৈরি হয়েছে। বাট গোট লাইফের ইন্টারন্যাশনাল অ্যাপিল লাপাতা লেডিজের চেয়ে অনেকটা বেশি। লাপাতা লেডিজ আমাদের জিনিস, আমাদের ছবি, ভারতের ছবি, ভারতের প্রত্যন্ত গ্রামের মাটির গন্ধ মাখা ছবি লাপাতা লেডিজ। অপূর্ব অভিনয়, অপূর্ব চরিত্রায়ন, অপূর্ব দৃশ্যায়ন, অপূর্ব নির্দেশনা, এবং ডেফিনেটলি এত সুন্দর একটা প্রজেক্টকে সফল করবার জন্য অপূর্ব সুন্দর প্রযোজনা। যে ক্যারেক্টার সিলেকশন হয়েছে, কাস্ট ডাইরেক্টর যিনি, তাকে 10-এ 20 দিতে হবে এত সুন্দর কাস্টকে এনসেম্বল করবার জন্য। একটি অপূর্ব ছবি যেটা আমাদের জীবনের কথা বলে, আমাদের অব্যক্ত অনেক দুঃখের কথা বলে। আমাদের প্রথম যখন একটি মেয়ে তার ইনকামের টাকা, তার কাজ করে পাওয়া টাকাটা হাতে পায়, তখন তার চোখ যেভাবে উদ্ভাসিত হয়, সেই মুহূর্তটাকে স্ক্রিনে আনার অপূর্ব দক্ষতার সঙ্গে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য হাইলাইট অফ দিস মুভি, যেখানে আমরা এই ছবিটাকে, এই জায়গাটাকে দেখতে পারি। ডেফিনেটলি আ মাস্ট ওয়াচ ফর এভরি ইন্ডিয়ান, লাপাতা লেডিস। এবং আমার লিস্টের মধ্যে লাপাতা লেডিসকে তাই একদম উপরের দিকে 5-এ রাখতে বাধ্য হয়েছি। এরপর আরেকটি ছবি, এই ছবিটা আমি গতকাল দেখলাম এবং এই লিস্টটাকে আমি কমপ্লিট করতে পারছিলাম না, কারণ আমার দুটো নিয়ে সিনেমা নিয়ে ডাউট ছিল। আমি ভেবেছিলাম যে কোনটা রাখবো আমার এই প্রথম এই 10-এর মধ্যে। এই ছবিটা হলো ব্রহ্মযুগম। ব্রহ্মযুগম একটা মালায়ালাম ছবি, মামুটি অভিনীত, একটা ইরি ফিলিং, একটা ভৌতিক বাতাবরণ, এবং সেই অনেকটা ইটস 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 আ ম্যাশআপ বিটুইন দিস লাইট হাউস, হলিউডের লাইট হাউস, এবং রবার্ট প্যাটিনসন, এবং তার সঙ্গে আমাদের তুম্বার্ডের একটা মিক্সচার, কিন্তু একেবারেই অন্য স্টোরি। বাট ফিলিংটা সেই লাইট হাউসের মতন, সেই ভয়াবহ সমুদ্রের তীরের একদম লাইট হাউস, সেখানকার ভৌতিক এক বাতাবরণ, বা তুম্বারের সেই যে ওয়ার্ল্ডটা, তার মতন অনেকটা, তার মতন গভীর, তার মতন গুঁড়ো, তার মতন একটা কি একটা অজানা হাতছানি, তাই না? সেই দুটোর মতন আমি এই মুভিটা দেখতে দেখতে মনে হচ্ছিল আমরা এরকম একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডে ট্রান্সপোর্টেড হয়ে যাই। ব্রহ্মযুগম, মামুটি অভিনীত ছবিটার একটা সমস্যা অনেকের কাছে মনে হতে পারে দ্য পেস অফ দ্য মুভি, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই মুভিটার পেসটা ইজ ইটস স্ট্রেংথ। সব মুভিতে ওই ইন্টারভেলের আগে একটা দুর্ধর্ষ সিন হবে, তারপরে গান দিয়ে নায়কের এন্ট্রি হবে, তারপরে ধারাস ধারাস অ্যাকশন হবে। ইটস নট দ্যাট। আমাদের মতন মানুষদের জন্য কিছু মুভিজের দরকার আছে, এবং ইটস আ থট প্রভোকিং মুভি। এবং মুভি মানে শুধুমাত্র এন্টারটেইন করে গেলাম, তোমাকে ভাবাতে বাধ্য হলো না, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি মুভি। মুভি যেটা তোমাকে সেলিব্রেশনেরও সুযোগ দেবে এবং সেলিব্রেশনেরও সুযোগ দেবে, দ্যাট ইজ দ্য মুভি। অর্থাৎ যেটা উইচ উইল মেক ইউ সেলিব্রেট, হ্যাঁ না, অ্যান্ড উইচ উইল মেক ইউ সেলিব্রেট, চিন্তা করাতেও বাধ্য করবে, হ্যাঁ। সো ব্রহ্মযুগম এরকম একটা হরর মুভি, মামুটি অভিনীত, এবং মামুটিকে, হি ইজ 73 ইয়ার্স ওল্ড, এবং তার এনার্জিকে দেখে, তার 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 ডাইভার্সিটিটাকে দেখে, তার রেঞ্জ অফ অ্যাক্টিংকে দেখে, তার এরকম একটা সিনিস্টার একটা ক্যারেক্টার পোর্ট্রিয়াল দেখে, আই ওয়াজ জাস্ট
মেসমেরাইজড, জাস্ট মেসমেরাইজড। আমি ভাষা হারিয়ে ফেলেছি মামুটির অভিনয় দেখে। এবং অবশ্যই যে ছবিটা মানে এটা সেই যে তথাকথিত যে ভূতের, যেটা বলে গা ছমছম করবে, ইটস নট লাইক দ্যাট। আমি কিন্তু রাতের বেলাতে কালকে একা একা মুভিটাকে দেখেছি, এবং একটা হন্টেড ফিলিংস তো ডেফিনেটলি রয়েছে, বাট ইটস সামথিং বিয়ন্ড দ্যাট। এবং দেখতে হবে মুভিটাকে, ব্রহ্মাইয়েগম। আমি সোনি লিভে দেখেছি, সুতরাং তোমরা দেখতে পারো। নেক্সট, ইটস আ মানে একটা ড্রাঙ্কেন রয়্যালরি কী করে একটা লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে মানুষকে নিয়ে আসতে পারে। এবং এই দুটো ছবিটা শুরু হচ্ছে প্রচণ্ড একটা লাউড ওয়েতে, মানে মানে ভয়ঙ্কর, পুরো একটা সেলিব্রেশন, ফুর্তি, ঘুরতে যাওয়া বন্ধুরা একসঙ্গে মিলে, তাদের একটু ছোট ছোট ব্যাক স্টোরিকে দেখানো, এবং ফাইনালি একজন বন্ধুর জীবন একটা বিপদের মুখে পড়া, মৃত্যুর একদম মুখে চলে যাওয়া, অবিশ্বাস্য একটা জায়গাতে যেখান থেকে তাকে বাঁচানো সম্ভব নয়, বাট তখন বন্ধুরা কাজে আসে, তাই না? এবং হাউ দে পুট দেয়ার লাইভস অ্যাট স্টেক টু help rescue their friend, to rescue their friend. That is the crux of this movie. এবং এই বন্ধুত্ব, এই 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 যে বন্ধুর জন্য নিজের জীবনকে দিয়ে দেওয়া, certain moments will bring tears in your eyes. It's such a thriller. লাস্ট ছবিটির লাস্ট 1.5 ঘন্টা পর্দার থেকে চোখ সরানো যায় না। ইটস সো মাচ ইন্টেন্স, ইটস সো মাচ থ্রিলিং, এবং অ্যাট টাইমস ইটস সো মাচ আ টিয়ার জার্কার, তাই না? আমি এই ছবিটার প্রত্যেকটা মুহূর্ত, শুরুর দিকটাতে সত্যি বলতে আই ডিডন্ট এক্সপেক্ট যে এই মুভিটা পরবর্তীকালে এত ভালো হতে পারে। শুরুর দিকটাতে আমি ফার্স্ট 20 মিনিটস মতন দেখে মনে হচ্ছিল এর মধ্যে কি আছে, এটা জাস্ট একটা কতগুলো ছেলেবেলে ফুর্তি করছে, ড্রিঙ্ক করছে, আনন্দ করছে, ব্যাস। বাট সেই মুভিটা এরকম একটা ইউটার্ন নিতে পারে, আই ওয়াজ নট এক্সপেক্টিং, অ্যান্ড ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ইজ জাস্ট টু গুড। আমার এই লিস্টের মধ্যে 3 নম্বর স্থানে রয়েছে মঞ্জুমেল বয়েজ। যারা যারা দেখেছো তারা জানে যে আমি এই ছবিটা মানে সম্পর্কে কি বলতে চাইছি, এবং যারা যারা দেখেনি তারা জানেও না তারা কতটা বড় মিস করছে, সুতরাং ইউ হ্যাভ টু ওয়াচ দিস মুভি। এরপরে এরপরে ছবিটা প্রোনাউন্স করাটা খুব কষ্ট, মানে প্রোনাউন্স করতে গিয়ে আমার এত ঝামেলা হচ্ছে বা এখনো হচ্ছে যে আমি বেশ কয়েকবার সিনেমা মানে এই ভিডিওটা করার আগে মিয়ার্ডগার মিয়ার্ডগার এই ধরনের প্রোনাউন্সিয়েশন আমি বেশ কিছু ইউটিউব চ্যানেলে দেখলাম, যদিও স্পেলিংটা আমি এক্স্যাক্টলি বলছি, MEIYAZHAGHAN। অরবিন্দ স্বামীকে রোজার থেকে আমি তার ফ্যান, কিন্তু দীর্ঘদিন খুব মিনিংফুল কোনো ছবিতে আমি দেখছিলাম না। এই ছবিটা যেখানে তার নামটা উচ্চারণ করা, মিয়ার্ডগার, এই নামটা উচ্চারণ করাটা যতটা কষ্টকর, অরবিন্দ স্বামী কিন্তু ছবিটিকে অন্য নামে তিনি আবার উচ্চারণ একটু অন্য করে থাকেন। ইটস এ তামিল মুভি, এবং ইটস বেসিক্যালি দ্য সেলিব্রেশন অফ লাইফ। ঠিক যতটাই কঠিন এই মুভিটির নামটাকে উচ্চারণ করা, ঠিক ততটাই সুন্দর এই ছবিটার ফিলোসফি। এটা লম্বা ছবি যার পরতে পরতে রয়েছে সেলফ ডিসকভারি, যার পরতে পরতে রয়েছে জীবনের নতুন নতুন রং, নতুন গন্ধ, সব কিছুকে খুঁজে পাওয়া। অ্যান্ড ইটস আ জার্নি, ইটস আ জার্নি টুয়ার্ডস সেলফ রিয়ালাইজেশন। আমরা আমাদের এই যে জগতে অনেক সময় হয়তো নিজেদের আসল অস্তিত্বটাকে চিনতে পারি না, এবং সেই অস্তিত্ব কখন চিনি, যখন খুব ছোট ছোট কিছু মানুষ আশেপাশের, বা ছোট ছোট কিছু মুহূর্ত, বা ছোট ছোট কিছু বস্তু আমাদেরকে আমাদের জীবনের দোরগোড়ায় এসে কড়া নাড়েন এবং দেখান আমাদের আসল পরিচয়টা, এবং তখন আমরা আমাদের নিজেদের জীবনকে আবার একবার ফিরে পাই। It's a story of bromance. It's a story of life. It's a story of the celebration of life. এবং আমার মনে হয় যে এই ছবিটি এর যে ভ্যালু, রিওয়াচ ভ্যালু, বা এর যে ইনহেরেন্ট ভ্যালু এতটা বেশি, আগামী দিনে এটা ভারতবর্ষের মানে সবচেয়ে রিভার্ড ক্লাসিক্সের মধ্যে অন্যতম হতে চলেছে, এবং ডেফিনেটলি দেখতেই হবে এই ছবিটি। মানে এই ছবিটি না দেখাটা পাপ। এরপরে আমরা 1 নম্বরে আসছি, তার আগে কতগুলো অনারেবল মেনশনসের কথা না বললে এই ভিডিওটা কমপ্লিট হবে না, সুতরাং ফিউ অনারেবল মেনশনস। এবং এই অনারেবল মেনশনসগুলো এই লিস্টে আসতে পারতো কিন্তু আসেনি, তোমার লিস্টে হয়তো আসতে পারে, আমার লিস্টে ব্যক্তিগতভাবে আসেনি, বাট এই ছবিগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কিছু ভ্যালু রয়েছে। শ্রীকান্ত, রাজকুমার রায় অভিনীত, ডেফিনেটলি এই অনারেবল মেনশনসের মধ্যে পড়বে।
ছবিটা অনবদ্য হার্ট টাচিং একটা ছবি, বাট সামহাও আমি এটাকে আমার 10-এর মধ্যে রাখতে পারিনি, তোমরা ডেফিনেটলি রাখতে পারো। বাংলা ছবিতে যখন একদম ভাটা চলছিল তখন বাংলা ছবিকে জোয়ার এনে দিয়েছে, এবং শিবপ্রসাদ এবং নন্দিতা তাদের ছবি বহুরূপী আমার মনে হয়েছে এবছরের সারা ভারতের চর্চা করার মতন একটা ছবি কিন্তু ছিল। বহুরূপী যেমন সুন্দর অভিনয়, তেমন সুন্দর স্ক্রিন প্লে, তেমন সুন্দর গান, হুম, একেবারে বাংলার মেঠো একটা গল্প, হুম, অনেক ফলস রয়েছে, অনেক কিছু ফলস রয়েছে, তা সত্ত্বেও বহুরূপীকে আমি রাখতে বাধ্য হচ্ছি। বাংলা সিনেমা একটা রাখতেই হবে, এবং নাথিং ওয়াজ বেটার দেন বহুরূপী আমার চোখে। ঠিক আছে। কিষ্কিন্দা কান্ডাম ইজ অ্যানাদার মুভি হুইচ ডিজার্ভস আ প্লেস। এটাও আমার যথেষ্ট ভালো লেগেছে, বাট সামহাউ এই যে প্রথম লিস্টটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি কিষ্কিন্দা কান্ডাম তোমরা এই প্রথম 10-এর মধ্যে রাখবে কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আরেকটা অমর সিং চমকিলা, ইটস সাচ আ হার্ট টাচিং মুভি, অমর সিং চমকিলা, এবং এই ছবিটিকে আমার মানে চোখে জল চলে এসেছিল এই ছবিটা দেখবার সময়, এবং সামহাউ I could connect with this movie so much. It's a wonderful movie, beautifully directed and so poignantly told. It's a must watch, অবশ্যই দেখো। Somehow I could not keep it in the first 10. শ্রীকান্ত, কিষ্কিন্দা কান্ডাম, বহুরূপী, অমর সিং চমকিলা বা চমকিলা নামে পরিচিত। এরপর একটা ছবি একেবারেই এই লিস্টের মধ্যে আমি কেন ঢুকিয়েছি আমি জানি না, তিনটে একটু কমার্শিয়াল মুভিজকে আমি রাখছি। তোমরা দেখছো যে পুরো লিস্টটাই কিন্তু মোস্টলি সাদার্ন ইন্ডাস্ট্রিজ থেকে এসছে। আমি হয়তো কয়েকটা 2 কি 3টে মেইন লিস্টের মধ্যে বা হিন্দি বলিউডের ছবিকে রাখতে পেরেছি, বাকি সবটাই সাদার্ন। অনারেবল মেনশনসের মধ্যে কিছু ছবিকে আমি রাখছি যেগুলো একেবারেই কমার্শিয়াল বলিউড ফিল্ম। তার মধ্যে একটা হলো স্ত্রী, একেবারে আজ কি রাত গানটার জন্য নয়, এই গানটা হয়তো ছবিটাকে অনেকটা বেশি বক্স অফিসকে ডাবল করতে সফল হয়েছে, এবং পিকনিকে সব জায়গাতে আজ কি রাতই বাজছে। বাট ছবিটার আসল বৈশিষ্ট্য হলো যে ওয়ান লাইনার হিউমার যেগুলো রয়েছে, উই জাস্ট মানে বাস্ট ইনটু লাফটার ইন দ্য হল, যে এই ছবিটা দেখতে গিয়ে যে কথাগুলো রয়েছে, কথাগুলো রয়েছে, ইসকো আইএস কে ডিগ্রি আভি দে দো, হ্যাঁ, এই টাইপের কিছু যে ওয়ান লাইনারগুলো রয়েছে, যারা দেখেছেন এবং যারা মুভি হলে দেখেছেন তারা জানেন যে কতটা এনজয়েবল। সুতরাং এই এনজয়মেন্ট কোশ্চেন্সের জন্য এই ছবিটাকে আমি আমার অনারেবল মেনশনসের মধ্যে রাখলাম। আরেকটা অনারেবল মেনশনসের মধ্যে আবার একটা অজয় দেবগনের ছবি, এবং টিপিক্যাল অজয় দেবগন ছবি, এবং এটা রাখছি একমাত্র মাধবনের জন্য, শয়তান। প্রচন্ড রকমের ভায়োলেন্ট, মানে কিলের মতো না হলেও প্রচন্ড ভায়োলেন্ট মুভি। বাচ্চাদের ছবিটাকে দেখা উচিত না, যদিও ছবিটার মধ্যে 2জন বাচ্চা রয়েছে, মাইনার রয়েছে, একজন বোধহয় মাইনার। ইটস আ মানে কি বলবো, হরিফিক মুভি, এবং প্রচন্ড টেন্স মুভি। এটা আমরা খুব এনজয় করেছি, অ্যান্ড সিনেম্যাটিক ভ্যালুতে হয়তো অসাধারণ কিছু নয়, বাট এনজয়মেন্ট ইজ অলসো পার্ট অফ লাইফ ইয়ার। মানে শুধুমাত্র সিনেম্যাটিক ভ্যালু নিয়ে আলোচনা করবো, বাট এনজয়মেন্ট নিয়ে করবো না। ইটস অ্যান এনজয়েবল মুভি, বাট ডেফিনেটলি নট টু ওয়াচ উইথ ইউর কিডস বিকজ ইটস ভায়োলেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম ইট গিভস ইউ, কি বলবো, একটা প্রচন্ড চার্জ দিয়ে থাকে, হ্যাঁ না, প্রচন্ড একটা থ্রিলিং একটা মুভি। ফাইনাল লাস্ট এই অনারেবল মেনশনসের মধ্যে আরেকটা ছবি যে অদ্ভুতভাবে কার্তিক আরিয়ান তাকে তার একটি ছবি হিট হলো বুলবুলাইয়া 3, আমি দেখিনি, বা আমি মনে হয় না দেখা উচিত। আই নো আমার খুব কাছের লোক দেখেছে, আমি তাকে ট্রাস্ট করি, এবং আই নো যে তার ওই ছবি অত বড় হিট হতে পারে, বাট তার চান্দু চ্যাম্পিয়ন যেখানে তিনি সর্বস্ব দিয়েছেন, এটাই ভারতবর্ষ। রাজকুমার রায়ের স্ত্রী এত বড় টাকা পায়, মানে স্ত্রী ইজ এ গুড মুভি, বাট ইট ইজ নট যে বলিউডের বেস্ট মুভিজ সবচেয়ে বড় কালেকশন হওয়ার যোগ্য, হয়তো স্ত্রীর ছিল না, বাট হয়ে গেছে। ওয়েরাস রাজকুমার রাও যে অন্য যে মুভিসগুলো দিয়ে থাকেন সেগুলোর জন্য কিন্তু তার বক্স অফিসে সেরকম কালেকশন আসে না। মানে আমি প্রথমে যেটা বললাম যে শ্রীকান্ত ছবিটার কথা, কটা মানুষ দেখেছেন, শ্রীকান্তটা সকলের দেখা হচ্ছে, শ্রীকান্ত ছবিটা বেশি মানুষ দেখেননি। এরকম করে তার নিউটনের মতন ছবিটাও কিন্তু ভারতের অন্যতম সেরা ছবির মধ্যে আমি নিউটনকে রাখি, বাট নিউটন হারিয়ে গেছে, শাহিদ ছবিটা হারিয়ে গেছে। রাজকুমার রায়ের বেস্ট কালেকশনগুলো বক্স অফিসে সেরকম কিছু করতে পারেনি, বা মানুষের মানে বড়সড়ভাবে মানুষের মনে ডাক কাটতে পারেননি। আর তার যে ছবিগুলো হিট হয়েছে সামহাউ আই ডোন্ট নো। এই মোটামুটি অনারেবল মেনশনস ছিল। এবার লাস্ট মানে ফার্স্ট মুভি, একবারে চলে আসছি। ছবিটা যখন দেখেছিলাম তখন আমারই মনে হচ্ছিল যে এর চেয়ে ভালো ছবি এবছরে সম্ভব নয়, বিকজ অফ দ্য টুইস্ট, বিকজ অফ দ্যাট থ্রিল, বিকজ অফ দ্যাট ইমোশনাল কোশেন্স দ্যাট দিস মুভি হ্যাজ, বিকজ অফ দ্য অ্যাক্টিং, বিকজ অফ যে ছোট 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 জায়গাগুলোকে
প্রথমবারে মনে হচ্ছে এটা কি হলো, এটা তো কোথায় জোড়া লাগলো না, তো লাস্টে এসে বোঝা যাচ্ছে যে এভরিথিং, এভরি ডটস আর কানেক্টেড। এবং অনেকে এটাকে ওল্ড বয়ের সঙ্গে তুলনা করেছেন, আমি বলবো যে তুলনাটা অমূলক। যারা ওল্ড বয়কে দুবার তিনবার দেখেছেন, এই ছবিটাকে দুবার তিনবার দেখেছেন, দে উইল ডিস্টিংগুইশ দিস টু মুভিজ। ওয়ান ভিউতে ওল্ড বয়ের মতন কিছুটা হলে মনে হতে পারে রিভেঞ্জটাকে, বাট ওভারঅল ইটস আ ভেরি কমপ্লেক্স মুভি। এবং লাস্ট ছবি, এবং অদ্ভুতভাবে যারা দেখবেন, আমি স্পয়লার দিতে চাচ্ছি না, একটি সিন রয়েছে, একটি মানে বাচ্চা মেয়ে রক্তের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এবং সেটা মনে হচ্ছে লক্ষ্মীর পা যাচ্ছে আর কি। বাচ্চা মেয়েটির নাম যাই হোক, আমি আর কিছু রিভিল করছি না, লক্ষ্মীর পা। এবং সেটা দেওয়ার সময় আমি বাড়িতে ছবিটা দেখেছি আজ ক্ল্যাপিং। আই ওয়াজ ওয়াচিং দিস মুভি উইথ মাই ওয়াইফ অ্যান্ড উই বোথ ওয়ার ক্ল্যাপিং, যে এত সুন্দর ফিল্ম মেকিং। দিস মুভি কুড হ্যাভ বিন নেমড টাইটেলড অ্যাজ লক্ষ্মী, কারণ মেইন হচ্ছে লক্ষ্মী নিয়েই কিন্তু ছবিটার মানে আলোচনা সব কিছু। কিন্তু ছবিটা মহারাজা হয়েছে সামাও, সুতরাং ছবিটা দেখলেই বুঝতে পারবে কেন। বাট লক্ষ্মী হলেও খারাপ হতেও না, কিন্তু লক্ষ্মী নামে অলরেডি খুব বাজে বাজে একটা ছবি রয়েছে সম্ভবত, অক্ষয় কুমারের। যাই হোয়াট এভার ইট ইজ, লক্ষ্মী নামটা সম্ভবত পায়নি, নাহলে লক্ষ্মী হতে পারতো এটার নাম, হলে হয়তো আরও বেশি জাস্টিফাইড হতো। হোয়াট এভার ইট ইজ, ইটস আ মাস্ট ওয়াচ, ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ। অনেক সময় তোমার মনে হবে যে এটা কী হচ্ছে কী হচ্ছে, কেন দেখবো এগুলো, হ্যাঁ কি এক কথা বলে যাচ্ছে, হ্যাঁ মেরা লক্ষ্মী গায়েব হো গিয়া, কী চলছে এটা, হোয়াট ইজ লক্ষ্মী। বাট ওয়েন ছবিটা শেষ হবে, তুমি বুঝবে যে প্রত্যেকটা সেকেন্ড তুমি যে ইনভেস্ট করেছো সেটা তোমাকে 10 টাইমস বেশি রিটার্ন দিয়েছে। সো এনরিচিং ইজ দিস মুভি। এবং অনুরাগ কাশ্যপ এবং বিজয় সেতুপতি অভিনয়, মানে দেখলে জাস্ট মনে হবে যে ওয়ার্ল্ড ওয়ার চলছে আর কি, যে দুটো সুপার পাওয়ারের মধ্যে ওয়ার্ল্ড ওয়ার চলছে, বিজয় সেতুপতি ভার্সাস অনুরাগ কাশ্যপ। হুম সেতুপতিকে তো আমরা জানি না, ফ্রম 96, হোয়াট হোয়াট কাইন্ড অফ ট্যালেন্ট হি হ্যাজ গট। বাট অনুরাগ কাশ্যপও দারুণ অভিনেতা। বাট এরকমভাবে যে দুজনে ইফ ইউ আর দে আর পিটেড এগেনস্ট ইচ আদার, তাহলে যে এই প্রোডাক্ট আসতে পারে, আই ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া। হ্যাটস অফ টু দ্য মেকার্স। মহারাজা ইজ আনডাউটেডলি আমার লিস্টেড নাম্বার 1 মুভি। এবার আমি মোটামুটি আমার লিস্টটাকে শেয়ার করলাম, তোমরা অনেকেই সম্মত হবে, অনেকেই সম্মত হবে না। বেশ কিছু সিনেমা কিন্তু আমার দেখা হয়নি। এবার দেখা হয়নি কারণ রেকমেন্ডেশন সেরকমভাবে পাইনি, বা সাচ কিছু আমি স্কোপটা হয়তো হয়ে ওঠেনি। তোমরা যদি এই ছবির লিস্টের সঙ্গে একমত হয়ে থাকো তাহলে ডেফিনেটলি জানাবে। ট্রোলিং করো না, ট্রোলিং করলে এই ছবিটাকে আপনি কেন দিলেন বা করলেন, ইটস মাই পার্সোনাল চয়েস, ওই জন্যই দিয়েছি। তোমার না ভালো লাগতেই পারে, ইচ্ছা হলে করো, কোনো অসুবিধা নেই। আর সাজেশান দাও, বি কনস্ট্রাকটিভ, বি ক্রিয়েটিভ, সাজেশন দাও যে এই মুভিটা দেখলে ভালো লাগবে, সকলের ভালো লাগবে, এরকম কিছু সাজেশনকে দিতে পারো। যে যদি মনে হয় যে 10টার মধ্যে অন্য কোনো ছবিকে আসা উচিত ছিল, তাহলে সেটাও খুব ভালোভাবে ক্রিয়েটিভলি সাজেস্টিভলি আমাকে জানিয়ে থাকো। এই ভিডিওটাকে আর লম্বা করছি, আমি বলেছিলাম ছোট করবো, বাট এত লম্বা হয়ে গেল। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।